আলাইকুম। ক্লাস 9 তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে মানব কল্যাণে অণুজীবের কি ভূমিকা বা জীবাণুদের কি ভূমিকা সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। দেখো, জীবাণু যে সবসময় আমাদের ক্ষতি করে তা না, কারণ জীবাণু মানেই আমরা কীরকম বুঝি যে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করবে, তাই না, আমাদের ক্ষতি করবে। কিন্তু অনেক জীবাণু আছে বা অণুজীব আছে যারা আমাদের অনেক উপকার করে থাকে। তো সেরকম কয়েকটি উল্লেখযোগ্য উপকারী ভূমিকা, যেমন ধরো খাদ্য সামগ্রী উৎপাদনে বা বলতে পারো খাদ্য উৎপাদনে, খাদ্য সামগ্রী উৎপাদনে। দেখো, কিছু কিছু খাদ্য আছে, সেই খাদ্যগুলো খুব উপাদেয় খাদ্য এবং আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, কিন্তু সেই সমস্ত খাদ্য তৈরি করতে গেলে অণুজীব বা জীবাণু এদের কিন্তু প্রয়োজন। যেমন ধরো, খুব পরিচিত খাদ্য দই, পনির, মাখন, ঘোল, এছাড়াও ইডলি, এই ধরনের অনেক ধরনের খাবার আছে। এছাড়াও কিছু আমাদের অপরিচিত খাবার আছে, যেগুলো হচ্ছে কেফির, কুমিশা, কিমচি, ফিশ সস। তো এই ধরনের খাদ্য উৎপাদনের জন্য কিন্তু ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। তো এই সমস্ত খাদ্য তৈরি করতে গেলে ব্যাকটেরিয়া ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তাহলে মানব কল্যাণে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজে কি লাগছে না, খাদ্য সামগ্রী উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। 2 নম্বর হচ্ছে মদ্য শিল্পে। দেখো, আমরা জানি যে বিভিন্ন ফলের রস, তারপরে তোমার খেজুরের রস, এগুলোকে কি করা হয় না, এগুলোকে ফার্মেন্টেশন করিয়ে বা গেঁজিয়ে মদ উৎপাদন করা হয়। তো এই ফার্মেন্টেশন বা গেঁজানোর জন্য বিভিন্ন অণুজীবদের ব্যবহার করা হয়। এই অণুজীব যদি প্রয়োগ করা হয় ফলের রসে বা খেজুরের রসে, তাহলে সেখান থেকে অ্যালকোহল বা মদ তৈরি হয়। সেই ধরনের কিছু অণুজীব, যেমন ধরো যে ক্লস্ট্রিডিয়াম, লিউকোনস্টক, জাইমোমোনাস, সার্সিনা, এই ধরনের ব্যাকটেরিয়াদের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা ঔষধ উৎপাদনে। দেখো, ঔষধ উৎপাদনে নানা রকম যে অ্যান্টিবায়োটিক, যেমন তোমরা প্রত্যেকেই জানো যে প্রথম পৃথিবীতে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যেটা পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং কোথা থেকে আবিষ্কার করেছিলেন, এক ধরনের ছত্রাক পেনিসিলিয়াম নোটেটাম থেকে তৈরি করা হয়েছিল। তো সেরকম বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যেমন তোমার স্ট্রিপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরমফেনিকল, তারপর ট্রেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন খুব পরিচিত একটা অ্যান্টিবায়োটিক, টেরামাইসিন, এই ধরনের বিভিন্ন ঔষধ উৎপাদনের জন্য কিন্তু জীবাণুদের ব্যবহার করা হয়। নেক্সট আসছি ভ্যাকসিন উৎপাদনে। দেখো, বিভিন্ন রোগের ভ্যাকসিন বা টিকা, যেমন ধরো যক্ষা, কলেরা, টিটেনাস, হুপিং কফ, এই ধরনের ভ্যাকসিন তৈরি করতে গেলে কিন্তু মৃত বা জীবিত জীবাণুদের ব্যবহার করা হয়। তো আমরা জানি ভ্যাকসিন, আমরা এই চ্যাপ্টারে এই ভ্যাকসিন বা টিকাকরণ নিয়ে আলোচনা করেছি। তো সেখানে দেখলাম যে বিভিন্ন জীবিত বা মৃত অণুজীবদের দিয়েই পার্টিকুলার কোনো একটা রোগের বিরুদ্ধে
ভেতর থেকে যে ইমিউনো সিস্টেমটাকে তৈরি করে রাখা হয় সেটাই হচ্ছে ভ্যাকসিন। তো এই ধরনের ভ্যাকসিন আগে থেকে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অণুজীবদের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। 5 নম্বর আমরা বলতে পারি ভিটামিন উৎপাদনে। দেখো বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন B2, B12, ভিটামিন সি, এগুলো উৎপাদনের জন্য কিন্তু বিশেষ কয়েকটি ব্যাকটেরিয়ার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো এই টপিক থেকে ইম্পর্টেন্ট যেটা, যে পরীক্ষায় প্রশ্ন আসে, মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা লেখো। কারণ আমরা জানি জীবাণু শুধুমাত্র রোগ সৃষ্টি করে, কিন্তু এরা যে আমাদের উপকারী অনেক রকম ভূমিকা এদের রয়েছে, সেটার জন্য প্রশ্ন আসে। তো তখন তোমাদের এলে তোমরা এরকম লিখবে খাদ্য উৎপাদনে কী কী খাদ্য উৎপাদন করতে কোন কোন ব্যাকটেরিয়া ইউজ করা হয়, মদ্য শিল্পে, ঔষধ উৎপাদনে, ভ্যাকসিন উৎপাদনে, ভিটামিন উৎপাদনে হেডিং দিয়ে সেগুলো সম্পর্কে লিখতে হবে। তার মানে মানব কল্যাণে অণুজীবের যথেষ্ট ভূমিকা রয়েছে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদেরকে ভূমিকা। এটা মানব কল্যাণে হলো। নেক্সট পড়ব জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা। জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো জৈবিক নিয়ন্ত্রণ বলতে পেস্ট, যে বিভিন্ন ধরনের পেস্ট যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে থাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, তো সেই ধরনের পেস্টদের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের অণুজীব, যেমন ধরো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, এদের কিন্তু অনেক উপকারী ভূমিকা রয়েছে। তো এই ধরনের পেস্টদের নিয়ন্ত্রণে যে জৈবিক নিয়ন্ত্রণ, কারণ এখানে কোনো রকম আমরা কেমিক্যাল ইউজ করছি না, কিছু জীবিত পদার্থ বা জীবিত অণুজীবদের দিয়ে নিয়ন্ত্রণ করছি, এজন্য এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা বলছি জৈবিক নিয়ন্ত্রণ। যেমন ধরো ব্যাসিলাস থুরিনজেনেসিস, এই ধরনের যে ব্যাকটেরিয়া তারা পতঙ্গদের মেরে ফেলে যারা ফসলের ক্ষতি করে। তাহলে কিছু অণুজীবের নাম আমাদের এখানে অবশ্যই মনে রাখা দরকার। 1 নম্বর লিখছি ব্যাসিলাস থুরিনজেনেসিস। এই ব্যাসিলাস থুরিনজেনেসিস কি করে, বানানটা ভুল লিখলাম, GIENSIS, ঠিক আছে, থুরিনজেনেসিস। থুরিনজেনেসিস কি করে না, এরা ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া এরা কাদের মেরে ফেলে না, বিভিন্ন পতঙ্গদের দমন করতে পারে বা পতঙ্গদের মেরে ফেলতে পারে। নেক্সট দেখো ব্যাসিলাস প্যাপিলি নামক ব্যাকটেরিয়া, আর এক ধরনের ব্যাকটেরিয়া ব্যাসিলাস প্যাপিলি, পিটা ছোট হাতে লিখতে হবে, PAPILLE, প্যাপিলি। এই ব্যাকটেরিয়া কি করে না, এই ব্যাকটেরিয়া প্রয়োগ করে জাপানি বিটল দমন করা হয়। এটাও এক ধরনের পেস্ট, জাপানি বিটল, যারা ফসলের ক্ষতি করে এদেরকে কিন্তু দমন করা হয়।
এছাড়া আরও অনেক প্রোটোজোয়া আছে, বিভিন্ন পতঙ্গদের দেহে রোগ সৃষ্টি করে সেই সমস্ত পতঙ্গদের মেরে ফেলে ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। যেমন ধরো লেপ্টোমোনাস, টেট্রা হাইমেনা, নোসিমা, এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোজোয়া। এরা ছিল কি ব্যাসিলাস, এরা আমরা জানি ব্যাসিলাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু বিভিন্ন প্রোটোজোয়াও কিন্তু এই জৈবিক নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, যেমন লেপ্টোমোনাস, টেট্রাহাইমেনা, নোজিমা। এই ধরনের প্রোটোজোয়ারা কি করে, বিভিন্ন পতঙ্গদের দেহে রোগ সৃষ্টি করে পতঙ্গদের দমন করতে পারে। তার মানে এরাও পতঙ্গ দমনে সক্ষম। তো অনেক ভাইরাস আছে যারা কি করে না, আমরা যেমন ব্যাকটেরিয়ার কথা জানলাম, সেরকম অনেক রকম ভাইরাস আছে যে ভাইরাসরা কি করে না বিভিন্ন পেস্টদের আক্রমণ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এইসব ভাইরাসদের ব্যবহার করে আরও অনেক পেস্টদের দমন করা যায়। তো দেখো পেস্ট কাকে বলে তোমরা জানো, তা আমি একবার বলে দিচ্ছি। যেসব জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসলি উদ্ভিদ, শুধু যে ফসলি উদ্ভিদের ক্ষতি করে তা না, গৃহপালিত পশু পাখিদেরও ক্ষয়ক্ষতি করে, মানুষের অপকার করে, তাদের কিন্তু পেস্ট বলা হয়। তো তাহলে পেস্ট যে কথাটা, সেই পেস্ট আমরা শুধুমাত্র ফসলের ক্ষেত্রে ইউজ করছি না, এই পেস্ট কাদের কাদের ক্ষেত্রে ইউজ করছি না, ফসলি উদ্ভিদ এবং গৃহপালিত যে ডোমেস্টিক অ্যানিমেলগুলো রয়েছে, পশু পাখি, এদেরও ক্ষয়ক্ষতি করে মানুষের উপকার করে। এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতি করে। যেমন ধরো এই পেস্টের কিছু এক্সাম্পল যদি বলে তাহলে কি বলবে, যেমন ধরো মাজরা পোকা, গন্ধি পোকা, তাই না, তারপরে ইঁদুর, ব্যাকটেরিয়া, এরা বিভিন্ন ধরনের ছত্রাক, এরা বিভিন্ন ধরনের ফসলের মধ্যে পড়ছে। বেশ, এবার আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার বা জীব সার, বা বলতে পারো অণুজীব সার। অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার। দেখো বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার বলতে আমরা কি বুঝি না, যে সমস্ত অণুজীব, যেমন ধরো কিছু ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এদের একত্রিতভাবে বা আলাদা আলাদাভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে, কোনো যদি জমির বা মাটির উর্বরতা বৃদ্ধি করে ফসল বা বিভিন্ন ধরনের শস্য উৎপাদনকারী গাছের যদি বৃদ্ধি করানো যায়, তখন সেই ধরনের অণুজীবদের আমরা বলবো জীব সার বা বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার। তার মানে কি, আমরা তো এমনি যে সারগুলো ইউজ করি সেগুলো হয় কোনো মানে কি বলবো ফ্যাক্টরিতে তৈরি হয়, নিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার, এছাড়াও কিছু জৈবিক সারও আছে সেগুলো ইউজ করা হয়। কিন্তু যখন বিভিন্ন সক্রিয় গোষ্ঠীর অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এদেরকে এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করে পরিবেশের কোনো ক্ষতি না করে, এরা যারা বায়ো ফার্টিলাইজার হয়, এরা সব কি হয় না, এরা ইকো ফ্রেন্ডলি হয়। এরা ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, বরং উপকারী আসে। তো পরিবেশের ক্ষতি না করে জমির বা মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়, ফসল অধিক পরিমাণে বাড়ানো হয়,
তো এই ধরনের এবং গাছেদের অনেক পুষ্টি যোগানো হয় এদের ব্যবহারের কারণে। তো এদেরকেই বলা হচ্ছে জীব সার বা বায়ো ফার্টিলাইজার। তো প্রধান 3 প্রকার অণুজীব সার হচ্ছে কি কি না, ব্যাকটেরিয়া, তার মানে কি ব্যাকটেরিয়া ব্যবহার করে উদ্ভিদের ফসল বাড়ানো হচ্ছে, মাটির উর্বরতা বাড়ানো হচ্ছে। সায়ানো ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে কি মাইক্রোরাইজা। তো দেখো এই 3 ধরনের অণুজীব সার আমরা আজকে আলোচনা করব। তো প্রথম ব্যাকটেরিয়া, যেটা সেই ব্যাকটেরিয়া কিভাবে আমাদের বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। দেখো অনেক ব্যাকটেরিয়া আছে যারা বায়ু থেকে সরাসরি যে বায়ুর মুক্ত নাইট্রোজেন সেগুলোকে মাটিতে আবদ্ধ করে মাটির নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে। তো মাটির আমরা জানি বিভিন্ন ধরনের যে সার, তো সেই সারের মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, কারণ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ যত বৃদ্ধি পাবে মাটির উর্বরতা শক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি ফসল বেশি করে উৎপন্ন হবে। তো এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্বাধীনজীবী এবং কিছু আছে মিথজীবী। তো প্রথম যে ব্যাকটেরিয়া যারা বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে তাদের মধ্যে আমরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার কথা বলবো। তাহলে প্রথম হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবীও বলতে পারে। অ্যাকচুয়ালি স্বাধীনজীবী মুক্তজীবী কথাটার অর্থ হচ্ছে যারা বায়ুতে যে অ্যাটমসফেরিক নাইট্রোজেন আছে যেটাকে সরাসরি সেটাকে কি করতে পারে না সেখান থেকে মাটিতে আবদ্ধ করতে পারে বা মাটিতে সংবন্ধন ঘটাতে পারে। তো এরকম কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন ধরো অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, এই ধরনের কিছু ব্যাকটেরিয়া। আমি একটু নামগুলো লিখছি। অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নামগুলো পরিচিত নাম, ক্লস্ট্রিডিয়াম। এছাড়া ব্যাসিলাস, এর স্পিসিস হচ্ছে পলিমিক্সা। এই ধরনের কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা মাটিতে বসবাস করে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মাটি থেকে বসবাস করে সরাসরি অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে বা বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে শোষণ করে মাটিতে আবদ্ধ করে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো এই মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হচ্ছে মানে কি পরোক্ষভাবে এরা কী করছে, অণুজীব সারের কাজ করছে বা বায়ো ফার্টিলাইজারের কাজ করছে। তাহলে ব্যাকটেরিয়ার যে বায়ো ফার্টিলাইজারের ভূমিকা, সেখানে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা কি পেলাম, অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, এই ধরনের কিছু ব্যাকটেরিয়া যারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে বায়ু থেকে সরাসরি নাইট্রোজেনকে মাটির মধ্যে আবদ্ধ করছে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাটি কি হচ্ছে, উর্বর হয়ে কি হচ্ছে, ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা যে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মিথজীবী ব্যাকটেরিয়া। এটা ছিল স্বাধীনজীবী, নেক্সট আমরা জানবো মিথজীবী ব্যাকটেরিয়া। দেখো মিথজীবী মানে হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া কি করছে না সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকছে, অর্থাৎ রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে
এই রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে না সিম্বি গোত্রীয় উদ্ভিদের যে মূল, সেই মূলে এক ধরনের নডিউল বা অর্বুদ থাকে, তার মধ্যে বসবাস করে। সিম্বি গোত্রীয় উদ্ভিদ মানে কোনগুলো না মটর, বরবটি, সিম এই ধরনের যে গাছগুলো, সেই ধরনের গাছের মূলে অর্থাৎ ডাল জাতীয় যে গাছ, সেই ধরনের গাছের মূলে কিছু এরকম গুটি গুটি অংশ থাকে। তো সেই গুটিগুলোকে বলা হচ্ছে নডিউল বা অর্বুদ। এর মধ্যে থাকে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এরা কি করছে না, এরা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করার পর কিছুটা মাটিতে মিশিয়ে দেয় এবং কিছুটা ওদের নিজেদের দেহ সংগঠনের কাজে লাগায়। ফলে মাটিতে যেটা মিশিয়ে দিল সেটা তো মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেলই। এরপর যেটা ওদের দেহ সংগঠনের কাজে লাগাচ্ছে, সেটা কি হচ্ছে না পরবর্তীকালে যখন গাছগুলি মারা যাচ্ছে বা যখন শস্য তোলা হয়ে যাচ্ছে, তখন ওই গাছগুলি যখন মারা যায় তখন তাদের যে দেহস্থ নাইট্রোজেন, সেই নাইট্রোজেন উপাদান সেটা প্রোটিন রূপে থাকে যদিও, সেটা মাটিতে মিশে গিয়ে কি করছে, মাটির যে নাইট্রোজেনের পরিমাণ, সেই নাইট্রোজেনের পরিমাণকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে মিথজীবী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু বায়ো ফার্টিলাইজারের কাজ করছে। ওই জন্য শস্যাবর্তন করে বা শস্য আবর্তন করে চাষ করা হয়। কেন কি কোনো একটা জমিতে ধান চাষের পূর্বে কি করা হয় না, এই ধরনের সিম্বি গোত্রীয় উদ্ভিদগুলোকে চাষ করা হয় যাতে করে বায়ো ফার্টিলাইজারের পরিমাণ বৃদ্ধি পায় মাটিতে এবং পরবর্তীকালে যাতে ধান বা অন্যান্য শস্য জাতীয় উদ্ভিদের ফসল অনেক পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে আমরা ব্যাকটেরিয়া অণুজীব সারের সম্পর্কে জানলাম যে এক ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কীভাবে করছে আর মিথজীবী ব্যাকটেরিয়া কীভাবে করছে। মিথজীবী ব্যাকটেরিয়া কী করছে না, এরা মাটি থেকে বায়ু থেকে নাইট্রোজেন নিচ্ছে এবং কিছুটা মাটিতে মিশিয়ে দিচ্ছে, কিছুটা দেহ সংগঠনের কাজে লাগাচ্ছে। পরবর্তীকালে গাছগুলো যখন মারা যাচ্ছে তখন কি হচ্ছে না, ওই নাইট্রোজেন মাটিতে মিশে যাচ্ছে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পাচ্ছে। নেক্সট আমরা সায়ানোব্যাকটেরিয়া সম্পর্কে জানলাম। এবার সায়ানোব্যাকটেরিয়া কীভাবে বায়ো ফার্টিলাইজারের কাজ করছে সেটা জানব। দেখো সায়ানোব্যাকটেরিয়া এরা মাটিতে বসবাসকারী এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া মানে কি নীলাভ সবুজ শৈবাল, তাই না? এরা কি করছে, বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। তার মানে দিয়ে ফলে কি হচ্ছে, মাটির নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। তো এই সায়ানোব্যাকটেরিয়া চাষ করা হয় কৃষিক্ষেত্রে, যেখানে ধরো ফসল উৎপন্ন করা হবে এই ধরনের যে কৃষি জমি, সেখানে বায়ো ফার্টিলাইজার হিসেবে সায়ানোব্যাকটেরিয়াকে চাষ করা হয়। তো চাষ করার ফলে সেখানে প্রচুর পরিমাণে সেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। প্রায় 7.8 লক্ষ টন নাইট্রোজেন উৎপন্ন করা যেতে পারে। কত না, কোনো একটা চাষযোগ্য জমিতে যদি সায়ানোব্যাকটেরিয়াকে চাষ করানো হয় বা সায়ানোব্যাকটেরিয়াকে উৎপাদন ঘটানো যায়, তাহলে 7.8 লক্ষ টন, বুঝতে পারছো কত বেশি উৎপাদন করে, যেটার মূল্য হতে পারে, এই ধরনের নাইট্রোজেনের মূল্য হতে পারে 15 থেকে 17 লক্ষ টন ইউরিয়ার সমান। তার মানে বুঝতেই পারছো এর মূল্য অনেক বেশি। এটা জাস্ট পরিমাণটা বোঝানোর জন্য আমি বললাম যে তার মানে সায়ানোব্যাকটেরিয়া অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার খুবই উপকার লাগে। কিভাবে না, এদেরকে চাষযোগ্য জমিতে চাষ করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সায়ানোব্যাকটেরিয়া উৎপাদনের মাধ্যমে সেখানে প্রচুর নাইট্রোজেন সংবন্ধন ঘটানো হয়। এরকম কিছু সায়ানোব্যাকটেরিয়া যেমন হচ্ছে অ্যানাবিনা, নস্টক, অ্যালুসিরা, অনেক আছে এই ধরনের কিছু আছে, যেমন ধরো আছে টলিপোথ্রিক্স,
তারপরে তোমার সিলিন্ড্রোস্পার্মা, স্টিগোনিমা, এই ধরনের কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে, স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, যারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন ঘটাতে পারে বা মাটিতে স্থিতিকরণ ঘটাতে পারে। তো এই ধরনের সায়ানোব্যাকটেরিয়া মাটিতে জন্মালে কি হচ্ছে, মাটির উর্বরতা অনেকটা বেড়ে যাচ্ছে। এছাড়া সায়ানোব্যাকটেরিয়া যখন মারা যাচ্ছে তখন জমির মাটিতে ওই ধরনের সায়ানোব্যাকটেরিয়া মিশে জমির উর্বরতা আরও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে নাইট্রোজেন সারের পরিবর্তে যদি সায়ানোব্যাকটেরিয়া প্রয়োগ করা হয় তাহলে কিন্তু রাসায়নিক নাইট্রোজেন সারের প্রয়োজনীয়তা অনেকটা কিন্তু মেটানো যায়। কারণ রাসায়নিক সার আমাদের শরীরের পক্ষে, পরিবেশের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক। সেজন্য বায়ো ফার্টিলাইজার নিয়ে অনেক গবেষণা হচ্ছে। বায়ো ফার্টিলাইজারকে যাতে বেশি বেশি করে ইউজ করা যায়, তাহলে আমরা দেখলাম সায়ানোব্যাকটেরিয়া ব্যবহার করে কিন্তু রাসায়নিক যে সার তার কিন্তু একটা কি বলবো পরিবর্তে, রাসায়নিক সারের পরিবর্তে অনেক বেশি ব্যবহার করা যাচ্ছে। এরপরে যে আমরা বায়ো ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকোরাইজা। দেখো, এই মাইকোরাইজা এক ধরনের কি বলবো না, এটা এক ধরনের ছত্রাক, ঠিক আছে। মাইকোরাইজা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাঙ্গি। এরা পাইন গাছের মূলে বসবাস করে। পাইন যে গাছ, সেই পাইন গাছের মূলে এরা বসবাস করে। এইসব মাইকোরাইজার জন্য কি করে না, গাছ মাটি থেকে অধিক মাত্রায় পুষ্টি উপাদান শোষণ করতে পারে। তো দেখা গেছে যে যদি কোনো একটা গাছের কোরালয়েড রুট বলা হয় এদেরকে, ধরো পাইন গাছের মূলে যদি মাইকোরাইজার অ্যাসোসিয়েশন না থাকে তাহলে কিন্তু পাইন গাছ মারা যাবে। তো মাইকোরাইজা এমন এক ধরনের ছত্রাক যেটা গাছের কাছে আশ্রয় পায় এবং তার থেকে পুষ্টি আহরণ করে, তেমনি গাছটিকে কি করে, মাটি থেকে পুষ্টি আহরণে সাহায্য করে। তার মানে কি, এটাও এক ধরনের সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনই হচ্ছে, তাই না? মানে এক ধরনের দুজনের মধ্যে মিথজীবিতার সম্পর্ক হচ্ছে। তো এই মাইকোরাইজা দুরকমভাবে অবস্থান করে, একটা হচ্ছে একটোমাইকোরাইজা, একটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। মানে এরা বহি মাইকোরাইজা এবং অন্তঃমাইকোরাইজা দুইভাবে এরা অবস্থান করে থাকে। তো মাইকোরাইজা মূলের বৃদ্ধিতে সহায়তা করে এবং মূলের চারপাশে যে অসংখ্য অণুসূত্র সৃষ্টি করে যেগুলো জল শোষণে সাহায্য করে। তাহলে পাইন গাছে এটা কোথায় দেখা যায়, মেনলি পাইন গাছের মূলে অবস্থান করে এই ধরনের মাইকোরাইজা। তো এরা মাইকোরাইজার যে হাইফা থাকে, আমরা ছত্রাকের হাইফার কথা জেনেছি, হাইফা, মাইসেলিয়াম। তো এই হাইফা কি করছে না, মাটিতে দৃঢ়ভাবে আটকে রাখে পুরো উদ্ভিদটাকে নিয়ে, কি করে, তাহলে উদ্ভিদ ভূমিক্ষয় রোধ করে। যদি হাইফাগুলো চারিদিকে মাটিতে দৃঢ়ভাবে আটকে থাকে তাহলে মাটি যেমন ভূমিক্ষয় রোধ করে, ঠিক একইভাবে এই অণুসূত্রগুলো চারিদিকে ছড়িয়ে গিয়ে জল শোষণে সহায়তা করে। সিম্বিগোত্র উদ্ভিদের যে মাইকোরাইজা রাইজোবিয়ামের সাহায্যে অর্বুদ গঠন করে। আর পাইনাসের মূলে মাইকোরাইজাল ছত্রাক কি করে, লিগনোলাইটিক ও সেলুলোজ উৎসেচক ক্ষরণ করে মাটিতে পড়ে থাকা যে উদ্ভিদের দেহাংশ সেটাকে পচিয়ে এক ধরনের হিউমাস বা বোধ মৃত্তিকা গঠন করে। তো এই অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি কখনোই সম্ভব হয় না। তাহলে মাইকোরাইজার যে গঠন, সেখান থেকে আমরা কি বুঝছি না, মাইকোরাইজা হচ্ছে পাইন গাছের মূলে থাকে এক ধরনের ছত্রাক। এই ছত্রাক তার হাইফি বা অণুসূত্রগুলো চারিদিকে ছড়িয়ে দেয় এবং চারিদিকে এরকম নেটওয়ার্কের মতো ছড়িয়ে দিয়ে কী করে না, এই অণুসূত্রগুলো জল শোষণে সহায়তা করে। একইভাবে কি করে না, এরা মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে, যার ফলে এরা ভূমিক্ষয় হতে দেয় না। এই ছত্রাকগুলো এছাড়াও দুই ধরনের সেলুলোজ জাতীয় উৎসেচক এবং লিগনোলাইটিক উৎসেচক ক্ষরণ করে মাটিতে যে পড়ে থাকা উদ্ভিদের দেহাংশ থাকে সেগুলোকে পচিয়ে কি করে না, হিউমাস মৃত্তিকায় রূপান্তরিত করে, যেটা উদ্ভিদের ক্ষেত্রে খুবই উর্বর এক ধরনের মাটি। তো এই মাটিতে এই গাছগুলো খুব ভালোভাবে জন্মায়। তার মানে কি, যে এই মাইকোরাইজা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার, কারণ এটা
দেখো দুইভাবে কাজ করছে, এক হচ্ছে জল শোষণে সহায়তা করছে, দ্বিতীয় হচ্ছে কি না এরা মাটিকে ধরে রাখছে, তৃতীয় হচ্ছে এরা হিউমাস মৃত্তিকা তৈরি করছে, যে মৃত্তিকা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুবই বেশি উপকারী। তো এরা সাধারণত অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে দেখা যায় যদি মাইক্রোরাইজা গঠিত না হয় তাহলে কিন্তু সেই ধরনের উদ্ভিদের বৃদ্ধি ঘটবে না। তাহলে আমরা অণুজীব সার সম্পর্কে জানলাম। তো এই প্রত্যেকটা অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজারের কি ভূমিকা বা কি প্রয়োজনীয়তা যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো, ওভারঅল যদি প্রয়োজনীয়তা বলা হয়, দেখো এক হচ্ছে জীব সার প্রয়োগ করে জমির উর্বরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা যায়। তাহলে 1 নম্বর হচ্ছে এই জীবজ সার বা বায়ো ফার্টিলাইজ ব্যবহার করে কি হয়, জমির উর্বরতা বৃদ্ধি করা হয় 1 নম্বর। আর কি করা হয়, 2 নম্বর হচ্ছে রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদা পূরণ হয়। তার মানে রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদা পূরণ হয়। মানে রাসায়নিক নাইট্রোজেন সার ব্যবহার করা, আগেই বললাম, পরিবেশের পক্ষে এবং আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ সেই রাসায়নিক সার ফসলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে নানা রকম বিষক্রিয়া ঘটায়। তো সেই জন্য রাসায়নিক সারের পরিবর্তে এই ধরনের প্রাকৃতিক সার কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসে। এছাড়াও কি করা হয় না, শস্য উদ্ভিদের কোনো ক্ষতি করে না, এরা কি করে না, না শস্য উদ্ভিদের ক্ষতি করে না। এটা একটা প্রয়োজনীয়তা হতে পারে, কারণ শস্য উদ্ভিদের অনেক সময় কি হয় না, নাইট্রোজেন সার, যে রাসায়নিক নাইট্রোজেন সার সেগুলো ব্যবহার করার ফলে শস্য উদ্ভিদের ক্ষতি হয়। মানে শস্য উদ্ভিদের যদি বেশি পরিমাণে নাইট্রোজেন সার পড়ে যায় তাহলে সেই সার আমাদের ফসলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও বিভিন্ন সেই সার মানে মাটি থেকে যে ধোয়া জল সেগুলো বিভিন্ন নদী নালা ইত্যাদিতে গিয়ে সেখানেও কিন্তু পলিউশন ঘটাতে পারে। এছাড়াও কি হয় না, যে মাইক্রোরাইজা বা তোমার কি বলবো, মাইক্রোরাইজা বা যে বায়ো ফার্টিলাইজারটা আমরা একটু আগে আলোচনা করলাম, এরা কি করছে না হিউমাস মৃত্তিকা তৈরি করতে সাহায্য করছে। এই হিউমাস মৃত্তিকা কিন্তু মাটির ক্ষেত্রে ভীষণ উপকারী, কারণ এই হিউমাস মৃত্তিকা আমরা বললাম একটু আগে যে অর্কিড জাতীয় উদ্ভিদগুলোর এখানে জন্মাতে ভীষণ সহায়তা করে। তো এই মাইক্রোরাইজা বোধ বা হিউমাস মাটি সৃষ্টি করে কি করছে না মাটির উর্বরতা অনেক বৃদ্ধি করছে। তাহলে আজকে যে টপিকটা আমরা আলোচনা করলাম সেই টপিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন হচ্ছে মানব কল্যাণে অণুজীবদের কি ভূমিকা, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেটা একটা বললে, খাদ্য উৎপাদন, ঔষধ, বিভিন্ন ধরনের মদ্য শিল্প, হ্যানত্যান যেরকম বললাম সেটা বলবে। এছাড়াও বিভিন্ন ধরনের বায়ো ফার্টিলাইজার, প্রথম কথা হচ্ছে বায়ো ফার্টিলাইজার কাকে বলে সেই সংজ্ঞা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, বায়ো ফার্টিলাইজার কাকে বলে, এবং এই বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সারের বিভিন্ন ভূমিকাগুলো, অর্থাৎ কাদেরকে ইউজ করা হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসেবে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা এদেরকে ব্যবহার করা হচ্ছে। তো এদের এক একটা করে আলাদা করে ভূমিকা আসতে পারে, যে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যাকটেরিয়ার কি ভূমিকা, বায়ো ফার্টিলাইজার হিসেবে সায়ানোব্যাকটেরিয়ার কি ভূমিকা, এবং বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইক্রোরাইজার কি ভূমিকা। আদারওয়াইজ কি আসতে পারে, যে পুরো বায়ো ফার্টিলাইজার কীভাবে আমাদের শস্য উৎপাদনে কাজে লাগে বা এদের কি কি ভূমিকা রয়েছে সেগুলো আলোচনা করো। তো তখন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা আলাদা আলাদাভাবে কি বলতে হবে না ব্যাখ্যা করতে হবে এবং তাদের কি প্রয়োজনীয়তা সেটা বলতে হবে। তাহলে এই টপিকটা খুব ভালো করে তোমরা পড়বে।